এই কাজটা যাতে ভেঙে না পড়ে। তোমরা যারা বাসে করে আসবে তারা কিন্তু এই সোজাসুজি শাসন কিন্তু আমাদের কাছে আসছে এবং প্রত্যেক দিন 1-2 বার করে জিজ্ঞেস করছে। রেলগেটটা দেখছো, এটা কিন্তু পার করে তোমাদের যেতে হবে। আমার কাছে ভীষণ চ্যালেঞ্জের। চট দিয়ে স্ট্রাকচারটা রেডি করা হচ্ছে। সব শিল্পী চায় যে সে বিগ বাজেটের কাজ করুক, বড় কাজ করুক এবং ভালো কাজ করুক, তো সেটা সার্বিকভাবে হয়ে ওঠে না কারো। মায়ের কাছে মাথা নি। আমি অনেকটাই আশাবাদী। আমি ছটা লোকে বেশি না, প্রশাসনের দিকে আমরা তাকিয়ে এবং হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন বিশ্বজুড়ে খালি বিশ্বের বড় ঠাকুর চলছে। সেটা 2015 থেকে কিন্তু স্টার্ট হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে 88 ফুটের দুর্গা। এছাড়াও পরবর্তীকালে আমরা আসামে দেখি 100 ফুটের দুর্গা। আর 2024-এর সব থেকে কন্ট্রোভার্সিয়াল দুর্গা পুজো, যেটা হচ্ছে কামালপুরের 130 ফুট প্লাস দুর্গা ঠাকুর আমরা দেখেছি। যদিও সেই পুজোটা হয়নি, কিন্তু পরবর্তীকালে আমরা সোদপুরে সেই 100 ফুটের দুর্গা কিন্তু দেখেছি। 2015 থেকে 2024 পর্যন্ত আমরা কিন্তু বিশ্বের অনেক বড় বড় দুর্গা ঠাকুর দেখেছি বা অনেক বড় বড় কালী ঠাকুর দেখেছি। 2025-এ এসে আমি তোমাদের যে সন্ধানটা দিতে চলেছি সেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী পুজো। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, বিশ্বের সবথেকে বড় সরস্বতী পুজো যেটা হতে চলেছে, যেটার হাইট হতে চলেছে 111 ফুট। তো এই জায়গাটা কোথায়, তোমরা কিভাবে আসবে, সেই সব তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে তোমরা কিন্তু অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো বলে রাখি, আমি রাহুল আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাটানগর নিউল্যান্ডের মাঠে, যেখানে হতে চলেছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী পুজো, যেটার হাইট হতে চলেছে কিন্তু 111 ফুট। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচার অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমি তোমাদের ভিতরে নিয়ে গিয়েও দেখাবো যে ঠাকুরের কাজ কতটা এগিয়েছে, প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে বা কতটা কাজ বাকি, আর কবেই বা উদ্বোধন হচ্ছে, এই সব তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে। আচ্ছা, এবারে বলে রাখি যে তোমরা এখানে আসবে কিভাবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি নুঙ্গি স্টেশনে। আর তোমরা যারা শিয়ালদা থেকে বাটানগর আসতে চাও তাদের কিন্তু নুঙ্গি স্টেশনে নামতে হবে। এই দেখো নুঙ্গি স্টেশন লেখা আছে। যাই হোক, তোমরা বজবজের ট্রেন ধরে নুঙ্গিতে নেমে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবে। নেমে কিন্তু তোমাদের ওই দিকে যেতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা যাবে বাটানগর নিউল্যান্ডের মাঠে। তো যাই হোক, আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর যারা বজবজের দিক থেকে আসবে তারা কিন্তু এদিক থেকে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি স্টেশনের মুখে। আর এই দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যারা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবে বা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবে, নেমে কিন্তু তোমাদের বাঁদিকে যেতে হবে। ওইদিকে ডান দিকে গেলে কিন্তু বজবজের মেন যে ট্রাঙ্ক রোড সেই দিকে চলে যাচ্ছ। আর তোমাদের কিন্তু এই দিকে যেতে হবে। এই যে রেলগেটটা দেখছো, এটা কিন্তু পার করে তোমাদের যেতে হবে। চলো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু স্টেশনের দিক থেকে এসে যে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, মানে এই দিক থেকে যে তোমরা সোজা আসবে, সোজা এসে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এইটাই কিন্তু চলে যাচ্ছে বাটা নিউল্যান্ডের দিকে। আর এখানে দেখো অটো স্ট্যান্ড আছে। এই অটোগুলো কিন্তু নিউল্যান্ডের মাঠে যায় না, এই সোজা চলে গেলে তোমরা বাটানগর গঙ্গাধারের দিকে পৌঁছে যাবে। তো এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে মোটামুটি তোমরা পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। তো তোমরা কিন্তু পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারো বাটা নিউল্যান্ডের মাঠে। আর তবুও চলো, এখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে জিজ্ঞেস করে নিই যে এখানে অটোওয়ালারা যায় কিনা বা রিজার্ভ কোনোভাবে হবে কিনা। তো সেই তথ্যটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বলছি দাদা, এখান থেকে বাটা নিউল্যান্ডের মাঠে কি কোনো এখান থেকে অটো যায়? হ্যাঁ, অটো যাবে। সেটা কি এমনি রেগুলার যাওয়া আসা করে নাকি রিজার্ভ করতে হবে? রেগুলারও যায়, আর যদি আপনি একদম ওটা রাস্তার ধারে একটু হাঁটতে হয়, যদি রিজার্ভ করে গেলে আপনার ঠিক জায়গায় পৌঁছে দেবে। কত মোটামুটি ভাড়া কত পড়বে? ভাড়া এমনি যদি রিজার্ভে 80 টাকা পড়বে। 80 টাকা? সে যতজন যাক ডাজেন্ট ম্যাটার? না, ডাজেন্ট ম্যাটার। 6টা লোকে বেশি না। 6টা লোকের বেশি না। 6টা লোকে আপনারা 80 টাকা নেবেন। এখানে যেতে মোটামুটি কতক্ষণ লাগবে? অ্যাপ্রক্স 3-4 মিনিট। 3-4 মিনিট মোটামুটি সামনে। আর যদি এমনি ভাড়া, মানে এখানের থেকে নিউল্যান্ডের মানে মাঠের ভাড়া কত? নিউল্যান্ড ডাইরেক্ট যায় না। ডাইরেক্ট যায় না, গেলে রিজার্ভ করেই যেতে হবে। এছাড়াও তোমরা যারা বাসে করে আসতে চাইছো তারা কিন্তু তারাতলা থেকে 77A বা 259 বা বাটা মিনি ধরে বাটা মোড়ে নামতে পারো। বাটা মোড়ে নেমে জাস্ট পায়ে হেঁটে তোমাদের কিন্তু 5 মিনিট লাগবে, তাহলে তোমরা কিন্তু পৌঁছে যাবে বাটানগর নিউল্যান্ডের মাঠে। তোমরা যারা বাসে করে আসবে তারা কিন্তু এই সোজাসুজি বাটা মোড়, তো তোমরা এলে বাসে করে বাটা মোড় থেকে কিন্তু এই রাস্তা হয়ে আসবে। আর তোমরা যারা স্টেশনের দিক থেকে আসবে, স্টেশনের দিকটা কিন্তু এই রাস্তা হয়ে দেখো এই দিক থেকে ঘুরে তোমরা
এই বাটানগর নিউল্যান্ডের মাঠে পৌঁছে যাবে। আর বন্ধুরা এটাই হচ্ছে বাটানগর নিউল্যান্ড মাঠ। এই দেখো এখানে সামনে দেখতেই পাচ্ছ 111 ফুটের প্রতিমার ব্যাপারে কিছু ডিটেলস আছে। আর এই হচ্ছে প্যান্ডেল, এখানে দেখতেই পাচ্ছ পুরো টিন দিয়ে পুরো জায়গাটা ঘিরে রেখেছে, যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে। ভিতরটা দেখো, এখানে ঠাকুরটা তৈরি হচ্ছে। আমি তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ঠাকুরের কাজ কতটা কি এগিয়েছে বা কতটা কি কাজ বাকি আছে। তাহলে চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানে এই ব্যানারটায় দেখো খুঁটি পুজোর ব্যাপারে কিন্তু ডিটেলস দেওয়া আছে, যেটা 20 ডিসেম্বরে হয়ে গেছে। আর বন্ধুরা চলে এসেছি এই প্রাঙ্গণটার ভিতরে। আর এখানেও দেখো একটা কিন্তু বড় করে ব্যানার আছে, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। এটাদের ট্যাগলাইন দিয়েছে এবছরের। সত্যি 111 ফুটের প্রতিমা, তো 111 ফুটের কিন্তু প্রতিমা হতে চলেছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট এখনই উঁচু হয়ে আছে। আর এখানে দেখো বাঁশ পড়ে আছে, এখানে কাজ কিন্তু অলরেডি চলছে। এই দেখো এখানের এই দাদাগুলো কিন্তু কাজ করছে অলরেডি। আর এই সামনেই আমাদের পড়ে আছে প্রতিমার স্ট্রাকচারটা, সরস্বতী ঠাকুরের স্ট্রাকচারটা। এখানেও কিন্তু কিছু দাদারা কাজ করছেন, আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে দেখো লোহার পাইপের স্ট্রাকচার বা এইসব সরু সরু রডের কিন্তু কাজ হচ্ছে। এখানে স্ট্রাকচার এটা মুখের এই যে স্ট্রাকচারটা দেখছো, এটা কিন্তু পুরো ফেস হবে। আর এই যে স্ট্রাকচারটা, এটা বডি স্ট্রাকচার। আর এই যে স্ট্রাকচারটা দেখছো, এটা পায়ের পোর্শনটা হচ্ছে। আমি তোমাদের একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। দেখো এখানে ফার্স্টে এরকম পাইপের কাজ হয়েছে, তারপরে এরকম রড বাঁধা হয়েছে, তার উপরে কিন্তু এই চেঁচারি টাইপের দিয়ে পুরো বাঁধা হয়েছে, তার উপরে চট দিয়ে স্ট্রাকচারটা রেডি করা হচ্ছে। তো এর পরে কি কাজ হবে সেগুলো এখানে যে প্রধান শিল্পী তার থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, এইটা কিন্তু পায়ের এখানে যেহেতু ঠাকুরটা দাঁড়াবে, এখানে পুরো একটা মানে স্ট্যান্ড দিয়েছে যাতে ব্যালেন্সটা পায়। এত বড় ঠাকুর যেহেতু 111 ফুট কিন্তু কম নয়, বিশাল উঁচু, তো এই স্ট্যান্ডটা দিয়েছে, এর উপরেই ঠাকুরটা দাঁড়িয়ে থাকবে। তো আমার সঙ্গে এখন আছে বাটানগর নিউল্যান্ড মাঠে যে 111 ফুটের ঠাকুরটা আমরা দেখতে চলেছি, তো তার প্রধান শিল্পী। তো দাদা প্রথমেই জেনে নেবো নামটা কি? আমার নাম আলোক কুমার দে। তো এখন মানে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুজো থেকে কালী পুজো বিশ্ব জুড়ে সবার উঁচু কোন ঠাকুর বা কোন ক্লাব হতে চলেছে, তো সেই সব মানে এখন রেস লেগে গেছে। তো সেই জায়গা থেকে সরস্বতী ঠাকুর 111 ফুটের, মানে এই ভাবনাটা এলো কোথা থেকে? এটা ক্লাবের একটা ইচ্ছে, যে ক্লাব চাইছিল যে আমরা একটা বড় কাজ করব, যেহেতু ট্রেন্ড চলে এসছে কলকাতা বা আমাদের সারা বাংলা জুড়ে যে একটা আমরা বড় কাজ দেখাবো। তো সেই ভিত্তিতে ক্লাবেরও ইচ্ছে হলো যে আমরাও একটা কিছু করে দেখি। তারপরে আমাদের এই মাঠটা খুব বড় মাঠ, এখানে একটা ভার্ট স্কেলে যখন কাজ হবে সেটা দেখতেও সুন্দর লাগবে এবং ভিউজটা খুব সুন্দর হবে। আর সব থেকে বড় জিনিসের লোকের যে ভিড়, এইখানে সামলানো যাবে। এই এরিয়াটা হচ্ছে আমাদের খুব বড় আকারের আছে, এখানে যত মানুষ ভিড় করুক না কেন এখানে ভিড়টা সামলানো যাবে। সেটা আমরা দুর্গাপুজোতেও দেখেছি, হ্যাঁ, অত্যাধিক ভিড় হয়, কিন্তু সেই ভিড় মনে হয় না, কারণ এই জায়গাটাই এত বড়। হ্যাঁ। আচ্ছা দাদা, এবারে আমি জেনে নেবো যে এই যে ঠাকুর প্রতিমাটা আছে বা এখানে আমি দেখতে পাচ্ছি লোহার কিছু পাইপের স্ট্রাকচার পড়ে আছে, তো এর মধ্যে কি র মেটেরিয়াল আপনারা ইউজ করছেন বা কিভাবে? 111 ফুট কিন্তু কম উঁচু না, আমরা যদি প্যান্ডেলটা দেখি এখন কমসে কম 60 ফুট মতো আমরা হাইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, 70 ফুট হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঠাকুরটা 111 ফুট আপনারা যে দাঁড় করাচ্ছেন, তো এতে কি র মেটেরিয়াল আপনারা ইউজ করছেন? দেখুন, এখানে হচ্ছে সব থেকে হচ্ছে পরিবেশ বান্ধব বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। যে কোনো কাজ করতে গেলে যে কোনো শিল্পী হয় ভার্ট স্কেলে কাজ করে অনেকে, কিন্তু ভার্ট স্কেলে যখন আমি খুব বেশি কিছু পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করব, সেটা অনেক বেটার হয়। এখানে যা আছে আমরা চট, এটা একটা পরিবেশ বান্ধব। তারপরে বাঁশের স্ট্রাকচার, মানে বাঁশের আছে। লোহাটা তো আমরা যে কোনো সময় আবার রিসাইক্লিং করতে পারি, এটা বেচে দিতে পারি। আর আমাদের থাকছে হচ্ছে হালকা কিছু খবর কাগজ, কাপড় এবং অল্প কিছু পুট্টি থাকবে, যেটা খুব ক্ষতিকারক নয়, মানে খুব পরিমাণে কম। সেটা হচ্ছে হয়তো 10-12 বস্তার মতো থাকবে, এর বেশি নয়। তো সেটাকে দিয়ে যতটা মোটামুটি পরিবেশ বান্ধব বিষয় দিয়ে আমরা কাজটা তুলতে পারবো, সেই দিকে আমাদের লক্ষ্য আছে। মানে এটাকে আমরা ফাইবার ইউজ করতে পারতাম, কিন্তু এই ভার্ট স্কেলে ফাইবারটা নেক্সট টাইম তো এই ঠাকুরটা আর কোথাও যাবে না, তাহলে এই ফাইবারটা রিসাইক্লিং করা খুব কঠিন ব্যাপার। সেটা কোনো না কোনো জায়গায় পড়ে এটা পরিবেশ দূষণ একটা অঙ্গীকার হয়ে উঠবে।
হ্যাঁ, তো সেই ভিত্তিতে আমরা মোটামুটি চাইছি এই কাজটা যাতে আমাদের, যেহেতু প্রশাসন আমাদেরকে পারমিশন দিয়েছে এবং আমাদের কাজ করতে বলছে, সেহেতু প্রশাসনের দিকে আমরা তাকিয়ে এবং প্রশাসনকে ছোট না করে আমরা যাতে কাজটা ভালোভাবে পরিবেশ বান্ধব করে উঠাতে পারি এবং মানুষের মনোরঞ্জন করাতে পারি, সেটার দিকে আমরা লক্ষ্য রাখছি। আচ্ছা, এর আগে আমরা দেখেছি কামালপুরে যেটা দুর্গাপুজো 2024-এর, প্রশাসন থেকে প্রথমে কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল, ইন ফিউচার কিন্তু মানে একটু ডিনাই করে বা যাই হোক, সেটা নিয়ে কিছু হয়তো প্রশাসনের মধ্যে আর কামালপুর যে ক্লাবটা তার মধ্যে কিন্তু ইস্যু হয়েছিল, যার জন্য 2024-এ দুর্গাপুজোটা কিন্তু হয়নি, যেটা বিশ্বের সব থেকে বড় দুর্গাপুজো, যেটা 130 ফুট প্লাস হতে চলেছিল। পরবর্তীকালে সরকার থেকে কিন্তু সেই পুজোটা বন্ধ করে দেওয়া হয়। তো আপনারা সেটা কতটা মাথায় রাখছেন যে প্রশাসন ইন ফিউচার বন্ধ করে দিলেও দিতে পারে? না, দেখুন, আমাদেরকে বারবার প্রশাসন কিন্তু আমাদের কাছে আসছে এবং প্রত্যেক দিন 1-2 বার করে জিজ্ঞেস করছে যে আমাদের কাজ কোন দিকে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে, এবং প্রশাসনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। মানে আমরা প্রশাসনের সঙ্গে কোনো রকম করি না, মানে কিভাবে প্যান্ডেলের স্ট্রাকচার বানানো হচ্ছে এবং প্যান্ডেলের স্ট্রাকচারটা কতটা স্ট্রং হওয়া উচিত এবং পাবলিকের সেটা ক্ষতি যাতে না হয় এবং এই কাজটা যাতে ভেঙে না পড়ে, মানে ক্ষতির কারণ হয়ে যায়, মানে পাবলিকের ভিড় যেন এইখানে এসে না, যখন আসবে প্যান্ডেলের মধ্যে ঢুকবে যাতে না এটা ভেঙে না পড়তে পারে, সেই দিকে আমরা মাথায় রেখে স্ট্রাকচারটা যতটা পারি আমরা শক্তপোক্ত করার চেষ্টা করছি এবং ঠাকুরটা যতটা পারি আমরা হালকা করার চেষ্টা করছি, যাতে সেই ঠাকুরটা আমাদের উপরের দিকে তোলা যায়। এত বড় যেহেতু ঠাকুর হতে চলেছে, আশা করা যায় দর্শকের ভিড় মারাত্মক লেভেল হবে, তো সেই পাবলিকের দিকটা আপনারা কতটা নজর রাখছেন যে এতটা ভিড় আপনারা সামাল কিভাবে দেবেন? হ্যাঁ, ক্লাব তো একটা, এদের তো 2-3খানা ক্লাব আছে একসঙ্গে, এরা একসঙ্গে পুজো করছে, আগে আলাদাভাবে পুজো করতো, এই এত বড় পুজোর জন্য এরা ক্লাবরা একসঙ্গে যুক্ত হয়ে এই পুজোটা করছে। ওরা চাইছে যে আমরা ভিড়টা যাতে সামলাতে পারি এবং ক্লাবের সমস্ত সদস্যরা আগের থেকেই মিটিং করছে যে ওরা আরও লোক সংখ্যা বাড়াবে এবং বৃহৎ স্কেলে, এবং প্রশাসনের ভীষণ রকম সহযোগিতা নেবে। এটা একটা ক্লাবের কিন্তু দিক থেকে আমরা তো এখানে কাজ করি, ওরা সবসময় প্রশাসনের সঙ্গে যুক্ত আছে এবং কিভাবে ভিড় সামলাবে, কি করবে, কোন পদ্ধতিতে এগোবে, এরা কিন্তু সর্বদাই আলোচনার সঙ্গেই যুক্ত আছে। তো দাদা, এর আগে কি এই রকম এত বড় স্কেলের ঠাকুর আপনার মানে তৈরি করার এক্সপিরিয়েন্স কি আছে? না, সেটা আমি জোর গলায় বলবো না, কারণ আমরা বানিয়েছি হয়তো 20-22 ফুটের হয়তো কাজ বা 30 ফুটের কাজ, কিন্তু এত ভার স্কেলে কাজ করছি না এবং এখন করছি, এবং সেটা মোটামুটি প্ল্যানিং করেই করা হচ্ছে, প্ল্যান বহির্ভূত না। তো লাইফে ফার্স্ট টাইম এত বড় ঠাকুর আপনি এজ আ শিল্পী হিসেবে কাজ করছেন, কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? আমার কাছে ভীষণ চ্যালেঞ্জের, কারণ আমি এখনো পর্যন্ত, আপনারা ইউটিউবারে নিচ্ছেন, আমি নিজের ফেসবুকেও এখনো পর্যন্ত আমি এটাকে আপলোড করিনি বা ছাড়িও নি যে আমি এই কাজ করছি, আমার রিলেটিভরাও জানে না। মানে আমি এটাকে আমি এখনো পর্যন্ত শিল্পী হিসেবে দেখাতে চাইছি না, আমি যখন কাজটা কমপ্লিট হবে তখন আমি নিজেকে শিল্পী হিসেবে দেখাবো। তো সেটাই জিজ্ঞেস করছি যে আপনি অ্যাজ আ শিল্পী বা আপনার যে পুরো টিম, এটা তো একার দ্বারা সম্ভব না, এই দেখতে পাচ্ছি এই দাদারা, এদিকে অনেক শিল্পী কাজ করছে, আপনার আর আপনার টিমের কাছে এটা কতটা চ্যালেঞ্জিং? এই ঠাকুরটা 111 ফুট কম নয়, সরস্বতী ঠাকুর আমরা কোনোদিন এটা এক্সপেক্ট করিনি, দুর্গাপুজো হয়তো হতে পারে বাঙালি সব থেকে বড় ফেস্টিভ্যাল, সেটা আমরা বড় ঠাকুর দেখেছি, বা আমরা বারাসাতের দিকে অনেক বড় বড় কালী ঠাকুর দেখেছি, সরস্বতী ঠাকুর 111 ফুট মানে কেউ কল্পনা করতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 111 ফুটের সরস্বতী ঠাকুর তৈরি করছেন বাটানগর নিউল্যান্ডের মাঠে, তো সেটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে, মানে সেটাই আমি জানতে, একটু আপনার এক্সপেরিয়েন্স যদি শেয়ার করেন, এটা বানাতে কতটা কঠিনতম আপনি ফেস করছেন? সব শিল্পী চায় যে সে বিগ বাজেটের কাজ করুক, বড় কাজ করুক এবং ভালো কাজ করুক, তো সেটা সার্বিকভাবে হয়ে ওঠে না, কারোর পক্ষে হয়তো তার প্রতিভাটা কাজে লাগে না, কারোর পক্ষে তার গুরুত্বটা পায় না। এবারে এই জায়গায় যেহেতু আমি একটা কাজ পেয়েছি এবং সেটা আমার শিল্পকর্ম দেখাতে পারবো, সেটা তো একটা আবেগ ভেতর থেকে জাগ্রত হয়েছে যে আমি না, এই কাজটা আমি দেখেই কমপ্লিট করেই ছাড়বো। এবং আমার সঙ্গে সবথেকে বড় জিনিস যে আমি এই কাজটা ইন্ডিয়ান ফর্মে করছি, এবং এই ইন্ডিয়ান ফর্মের যে অর্নামেন্ট বানানোর জন্য সাধারণ থার্মোকল শিল্পী যারা আছে, যারা 5,000-10,000 টাকা পার ডে রোজ নেয়, তারাও আমার কাছে এসেছিল, তাদেরকে আমি ডিনাই করি। এই কারণেই তারা এই ইন্ডিয়ান ড্রয়িংটাকে অনুমান করতে পারছে না যে কিভাবে অর্নামেন্টগুলো আমরা কাটবো। তারা যেভাবে ড্রয়িং করে, যেমন একটা কমার্শিয়াল বেস ওদের মধ্যে থাকে। তো আমার কাছে যে এখন বর্তমান যে শিল্পী আছে, যে থার্মোকলের মিস্ত্রি, যে থার্মোকল কার্ভিং করে বা ফোম কার্ভিং করে আমার বডির স্ট্রাকচারের ডিজাইনগুলো বের করবে, সে কিন্তু টোটালি হচ্ছে জগন্নাথ মন্দিরের হচ্ছে সেবায়েত, মানে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের রথের সেবায়েত।
সে রথের ডিজাইন করে এবং তার মধ্যে পুরো একদম ওড়িশার যে মন্দিরগুলো সেখানের যে মূর্তিগুলো আছে, তার যে ইন্ডিয়ান ফর্মগুলো আছে, ও কিন্তু একদম ভালোভাবে জানে, রপ্ত আছে। মানে আমি ওর জন্য আরও বেশি স্যাটিসফাইড যে আমি কাজটা ঠিকঠাক নামাতে পারবো। আর এই যে ছেলেগুলো কাজ করছে, এরা কল্যাণী থেকে এসছে, এরা এইসব কাজ খুব ভালো পারে। এরা এর আগেও করে এসছে এবং এই চটফট লাগিয়ে সিমেন্টিং করে এরা খুব ভালো কাজ করে। এদের একটা পারফরমেন্স খুব ভালো জায়গায় আছে। এবং আমি যে লোহার আর্মেচার বা স্ট্রাকচার নিয়ে এসেছি, এরাও অনেক আগে কাজ করেছে, এই ধরনের কাজ করেছে। জিজ্ঞেস করতেছিলাম যে এতে কি কি র ম্যাটেরিয়াল আপনি ইউজ করছেন সেটা যদি একটু। হ্যাঁ, এই তো লোহা আছে, লোহার স্ট্রাকচার আছে। প্রথম হচ্ছে স্ট্রাকচারটা বানানো হচ্ছে লোহা দিয়ে, তারপরে হচ্ছে তার উপর বাখারি দেওয়া হচ্ছে, তারপরে চট হচ্ছে, চট দেওয়ার পরে হচ্ছে দেওয়া হবে, পেপার পাল্প দেওয়া হবে, তার উপরে হচ্ছে ক্লথ দেওয়া হবে, তার উপরে পুট্টি দেওয়া হবে, তার উপরে ফিনিশিং যে অর্নামেন্টগুলো সেগুলো হচ্ছে আমরা ফোম বা থার্মোকল ইউজ করব। যাই হোক দাদা, শেষে আরেকটা কোয়েশ্চেন করবো যে আপনি এই ঠাকুরটা 111 ফুটের সরস্বতীটাকে নিয়ে কতটা আশাবাদী অ্যাজ আ শিল্পী হিসাবে? আমি অনেকটাই আশাবাদী। আমি জানি এটা আমি পারবো এবং আমি এটা করবই। শেষে দাদা, আমার দর্শকদের আপনার থ্রু থেকে কোনো বার্তা দিতে চান? অবশ্যই দর্শক সবাই আসুন, এই মূর্তিটা দেখবেন এবং আশা রাখি আপনাদের জন্যই, যেহেতু আমি এই পরিশ্রমটা করছি এবং একটা যেন সাকসেসের দিকে যাই, এই আশীর্বাদ করুন এবং আপনারা অবশ্যই আসবেন মূর্তিটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর তোমাদের যদি প্যান্ডেলের এই দিকটা দেখাই, এইদিকে দেখো মোটা মোটা কিন্তু শোলা এনে রাখা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি ভিতরে কাজ হচ্ছে শোলার। তো চলো আমি তোমাদের ভিতরটা নিয়ে গিয়েও দেখাচ্ছি। এই দেখো এখানে এই দাদা শোলার কাজ করছেন, নানান ডিজাইনের কাজ হচ্ছে শোলা কেটে। এরকম শোলা কিন্তু পাট করে কেটে এরকম ডিজাইন দেখো এতে আঁকা আছে, সেইগুলো পেন্টিং ওয়াইজ এগুলো কেটে তাতে আকৃতি দেওয়া হচ্ছে। আর আমি তোমাদের যদি একটু এগিয়ে এই দিকটা দেখাই, নিউল্যান্ডের এই বছরের যে মডেলটা সেটা কিন্তু এই রকম হতে চলেছে এই বছর। এখানে দেখতে পাচ্ছ পুরো মডেলটাই এখানে মাটির, মানে এইটাই মেন পুজো হবে এখানে। আর এই ঠাকুরের রূপটাই ভিত্তি করে বাইরে 111 ফুটের ওই মডেলটা দাঁড় করানো হবে। তো এখানে যে দাদা সোলার কাজটা করছে, দাদার থেকে জেনে নেবো, দাদা এইগুলো কি কাজে লাগবে? এগুলো ঠাকুর ঘরে সাজানো, ঠাকুর ঘরে মানে প্যান্ডেলের ভিতরে হবে, তাই তো? মানে যেটা প্যান্ডেলের ভিতরের স্ট্রাকচারটা সেখানে নানান ডিজাইনের কাজে লাগবে। আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ সোলার কিন্তু সম্ভার থাকছে মানে ডিজাইনের। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখালাম, যে কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ বাকি আছে। তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যদি তোমরা এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।